আসসালামু আলাইকুম। তো অণুজীব অধ্যায়টা তোমরা যারা এইচএসসি ২৬ আছো, কালকে তোমাদের যাদের পরীক্ষা, তো একবার একটু টাচ আপ দিয়ে দিই, তো দেখো বুঝো কিনা। তো প্রথমে অণুজীব মানে আমরা ৩টা বিষয় সম্পর্কে এই অধ্যায়ে অবগত হব। ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে আমাদের ভাইরাস, অ্যান্ড সেকেন্ডে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং থার্ডে আমরা পড়বো হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে? তো দেখো অণুজীবে প্রথমে আমাদের যেহেতু ভাইরাস সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে বলছি, তো ভাইরাস শব্দের অর্থটা পড়বা। ভাইরাস শব্দের অর্থ হলো বিষ। এই কথাটা এখান থেকে একটু পড়বা। ঠিক আছে? তো ভাইরাস কাকে বলে এটা একটু দেখে নিবা। তারপরে ভাইরাসের গঠনটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে পড়বা হচ্ছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ঠিক আছে? জড় রাসায়নিক বৈশিষ্ট্যটা পড়বা আর জীবীয় বৈশিষ্ট্যটা পড়বা। দেখো এই জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে ভাইরাস কেলাসিত হয় না, সেন্ট্রিফিউজ হয় না, ব্যাপন করা যায় না, পানির সাথে মিশে সাসপেনশন তৈরি করা যায় বা তলারীকরণ করা যায়। এটাকে আমরা বকশিস কথাটা দিয়ে মনে রাখতে পারবো। ঠিক আছে? তো ভাইরাসের জড় রাসায়নিক বস্তু এবং হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যটা পড়বা আর হচ্ছে আমাদের ভাইরাসের অন্তর্গঠনটা পড়বা। দেখো ভাইরাসের অন্তর্গঠনটা একটু শিখায় নেই। ভাইরাসের অন্তর্গঠনের মধ্যে আছে ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে প্রোটিনের আবরণ, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এবং আরএনএ থাকবে, আর বহিস্থ আবরণ থাকবে লিপিড নির্মিত। তো প্রথমে যদি আমি একটা ভাইরাস আঁকি, এর ভাইরাসের বাইরে কী থাকে? ক্যাপসিড থাকে, আর ভিতরে থাকে একটা নিউক্লিক অ্যাসিড, যে ডিএনএ থাকে বা আরএনএ থাকে, আর বাইরে এই যে এই অবস্থানটাকে বলা হয় স্পাইক, আর এই যে আমাদের প্রাচীর এটাকে বলা হচ্ছে কি এনফল। তো ভাইরাসের গঠনটা সম্পর্কে একটু জানবা। এবার আসো ভাইরাসের হচ্ছে চক্র। ভাইরাসের হচ্ছে দুইটা চক্র থাকে, একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। ঠিক আছে? আর টিটোফাস ভাইরাসের চিত্রটা একটু তোমরা এঁকে নিবা। এটা হচ্ছে ষড়ভুজ আকৃতির চিত্র। এই যে এই চিত্রটা একটু এঁকে নিবা, ষড়ভুজ আকৃতির চিত্রটা একটু এঁকে নিবা। জাস্ট এভাবে করে এঁকে, এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে লেজের দিকে। ঠিক আছে? জাস্ট মাথা আর লেজ টিটোফাসটা একটু এঁকে নিবা, আর টিটোফাসের দৈর্ঘ্য আর প্রস্থটা একটু পড়ে নেবা। আর টিটোফাসের ১৫০টা জিন থাকে, এই জিনিসটা একটু পড়ে নেবা। জাস্ট দ্যাটস ইট, পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? এই টিটোফাস ভাইরাসটা হচ্ছে আমাদের টিটোফাস ভাইরাস দেহকে দুটি প্রধান অংশে ভাগ করে। দেখো বলা আছে হচ্ছে মাথা আর লেজ। টিটোফাস ভাইরাস বা হচ্ছে টিটু ব্যাকটেরিওফাস। দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র আমরা দুইটা চক্রের মধ্যে প্রথমে আমরা জানতে চাইছি লাইটিক চক্র। লাইটিক চক্রের মধ্যে লাইটিক চক্রে দ্রুত সংখ্যা বৃদ্ধি হয় আর হচ্ছে মৃত্যু ঘটে, আর লাইসোজেনিক চক্র হচ্ছে ধীরে সংখ্যা হয় আর মৃত্যু হয় না। ঠিক আছে? তো এই লাইটিক চক্রটার মধ্যে হচ্ছে আমাদের তোমার ব্যাকটেরিয়ার কিছু আছে। দেখো এখানে কি বলছে। প্রথমে হচ্ছে এখানে টিটুফাস যে ভাইরাসটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? তো টিটু ব্যাকটেরিওফাজ নামক ভাইরাসটা তোমার ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, সেজন্য দেখো ব্যাকটেরিয়া ইকুয়ালি ব্যাকটেরিয়া আর হচ্ছে ইকুয়ালি ডিএনএ। তো এই যে প্রথম ধাপটা, এটা মূলত 5টা ধাপে সংগঠিত হয়। তো প্রথম ধাপটাকে বলে পৃষ্ঠলগ্ন হওয়া, মানে ভাইরাসটা ঢুকলো ব্যাকটেরিয়ার মধ্যে। তারপরে এই যে ভাইরাসটা যে প্রবেশ করতেছে, যে এসটা যে ভিতরে প্রবেশ করা দিলাম, এটাকে বলে ডিএনএ অনুপ্রবেশ। এই ভাইরাসের ডিএনএটাকে প্রবেশ করাই দিলাম। তারপরে ফার্স্ট ডিএনএ রেপ্লিকেশন, মানে এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে। ভাইরাসের ডিএনএটা এখানে কি হয়েছে? রেপ্লিকেশন হয়েছে। মানে কি? একটা থেকে দুইটা হয়েছে, তাই না? ফাজের দেহ অংশ গঠন, এই যে ফাজ আছে, এই যে ফাজ ডিএনএ রেপ্লিকেশন হলো না, ফাজের দেহ অংশ এখন আস্তে আস্তে দেহটা গঠন হবে। তারপরে নতুন ভাইরাস কি হবে? এদিক থেকে মুক্ত হবে। এটাকে মূলত বলা হচ্ছে আমাদের লাইটিক চক্র। নতুন ভাইরাসটা এভাবে মুক্ত হয়ে যাবে। আর লাইসোজেনিক চক্রটা দেখো, এই লাইসোজেনিক চক্রটা হচ্ছে মূলত 3টা ধাপে হয়। এই 4 নাম্বার ধাপটা খুব একটা হয় না, সেজন্য এটাকে বিরল ক্ষেত্র বলা হয়েছে। ঠিক আছে? দেখো প্রথমে কি হয়? ল্যামডা ফাজ। এখানে কি আসছিল? টিটোফাজ ব্যাকটেরিয়া আসছিল, আর এখানে আসবে হচ্ছে ল্যামডা ফাজ। এখানে আসে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, পৃষ্ঠনগ্ন হয়, ডিএনএ প্রবেশ করে। এখানে ডিএনএ প্রবেশ করেছিল, এখানে ডিএনএ প্রবেশ করছে, এখানে ফাজ ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল, আর এখানে হবে প্রোফেজ। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার বিরল ক্ষেত্র। বিরল ক্ষেত্রে হচ্ছে তোমার নতুন ভাইরাসের মুক্তি হয়, বাট এটা হচ্ছে বিরল, মানে খুব একটা এই চক্রে দেখা যায় না। তারপর তোমরা এগিয়ে দিবা, 4 নম্বর পয়েন্ট দেবে বিরল ক্ষেত্র। তো এই দুইটা ক্ষেত্র তোমরা পড়ে নিলাম, মানে দুইটা চক্র তোমরা পড়ে নিলাম। এবার আসো তোমার ভাইরাসের ক্ষেত্রে আর যেই সকল জিনিসগুলো পড়তে হয়, আমি খুব ফাস্ট যাচ্ছি কারণ তোমাদের তো আর এত টাইম নেই, জাস্ট একবার যাতে রিভাইজ করতে পারো সেই জন্য। তো লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র চিত্র এঁকে, তারপর চিত্র আঁকলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে টি সিরিজ যুক্ত, এটা হচ্ছে ল্যামডা সিরিজ যুক্ত। ঠিক আছে? এইসব যেই সব জিনিস আছে সেই জিনিসগুলো পড়ে নিবা। আচ্ছা, আমি আসল কথায় আসি যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যদি তোমাদেরকে বলে তখন কি বলবা? ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যদি তোমাদেরকে বলে, দেখো আমেরিকায় একটা ফুল পাওয়া যায়, ফুলটার নাম হচ্ছে টিউলিপ ফুল। ঠিক আছে? তো লাল টিউলিপ ফুলে ভাইরাস যখন আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ পড়ে, তখন ব্রোকেন টিউলিপ বলা হয় একে। এতে ফুলের সৌন্দর্য বেড়ে যায়। তো তার মানে কি? ভাইরাসের ফলে আমরা তো একটা
মানে ভাইরাস যে সবসময় খারাপ হচ্ছে তাই না, আমরা তো একটা উপকারও পাচ্ছি, তাই না? ধর একটা ফুল, লাল কালার যে টিউলিপ ফুলটা আছে, সেই টিউলিপ ফুলটা মূলত দেখতে লাল রঙের হয়। তো ওটার মধ্যে যখন সাদা সাদা দাগ হয় তখন সেটাকে ব্রোকেন টিউলিপ বলে, এবং যেটা আমরা কড়া মূল্যে বিক্রি করতে পারি। ঠিক আছে, তার মানে এটা একটা লাভ হলো। তো টিউলিপ ফুলের মাধ্যমে একটা লাভ হচ্ছে। আর অস্ট্রেলিয়ার খরগোশের সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে চরম ক্ষতি হচ্ছিল। তখন মাইক্সো ভাইরাস এর সাহায্যে খরগোশের নিধন করে তার সংখ্যা কমানো হয়। তার মানে এই যে দুইটা লাভ হলো। তো অর্থনৈতিক গুরুত্বে এই দুইটা লাভ দিয়ে দিবা। তারপরে আগে ভাইরাস কী এইসব জিনিস একটু বলে নিবা। ঠিক আছে, এবার আসো ভাইরাসের ক্ষতি। এই ডেঙ্গু জ্বরটা পুরোটা পড়বা। ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু জ্বর, এই যে ডেঙ্গু জ্বরের লক্ষণটা পড়বা। সাধারণ ডেঙ্গু জ্বর হলে কিভাবে হয়, হেমোরেজিক ডেঙ্গু জ্বর হলে কি হয়, ডেঙ্গু শক সিনড্রোম হলে কি হয়। ঠিক আছে, এই ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিকার একটু ভালো মতন করে, মানে লক্ষণ প্রতিরোধ প্রতিকার একটু ভালো মতন পড়ে নিবা। ঠিক আছে, ওকে। এবার আসো পেঁপে, তারপরে দেখো সব এইটা অনেক মাঝে মাঝে আসে যে পেঁপের রিং স্পট রোগ কার কারণে হয়, এই ভাইরাসের কারণে হচ্ছে পেঁপের রিং স্পট রোগ হয়। ঠিক আছে, মানে পেঁপের উপর দেখবা কিছু পেঁপে কিনলে সাদা সাদা ফোঁটা দেখো না, ওটার জন্য হয়। আর পেঁপের রিং স্পট রোগ কেন হয়, জাপ পোকা সাদা মাছির জন্য হয়। এই বৈজ্ঞানিক নামটা অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে, বাট তোমরা জাস্ট পড়ে রাখো জাপ পোকা সাদা মাছির জন্য তোমার পেঁপের রিং স্পট রোগ হয়। এই সব জিনিস পড়ো, যার ফলে পেঁপের মিষ্টতা ভাবটা আস্তে আস্তে দূর হয়ে যায়। ঠিক আছে, ওকে। আর পেঁপের এই জিন রহস্য উন্মোচন করে ডক্টর মাকসুদুল আলম আমেরিকায় পুরস্কার পেয়েছে। তো এই কয়টা জিনিস পড়লে আমাদের ভাইরাসের ইনশাল্লাহ একটা কাভার আপ আমরা দিতে পারবো। এবার আসো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দেখো আমি এখানে একটা চিত্র এঁকে রাখছি। ব্যাকটেরিয়ার এই চিত্রটা অবশ্যই পড়বা। প্রথমে তোমরা এরকম একটা গোল দিবা। এই যে দেখো এভাবে একটা গোল দিবা, মানে দুইটা তোমার করবা, দুইটা মানে কী বলে যে দুইটা প্রাচীরের মতো দিবা। ঠিক আছে, আচ্ছা গোলটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করো, এভাবে একটা গোল দিয়ে তারপরে এভাবে এনে তুমি কিন্তু এটাকে এভাবে করে দিবা। ঠিক আছে, এটা কিন্তু মিশাবা না, এভাবে করে দিয়ে দেন এখান থেকে আবার আর একটা এভাবে করে উঠাবা। এটা একটু ছোটো দিবা, এটা একটু বড় দিবা। দেখো আমি এখানে দিচ্ছি, আর এখানে কিন্তু মিশানো যাবে না। এই জায়গাটাকে বলা হয় মেসোজোম। এই যে আবরণটা, এটাকে বলা হয় কোষঝিল্লি, আর বাইরেরটাকে বলা হয় কোষ প্রাচীর। আর এই যে তুমি ফ্লাজেলা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের পিলি। ফ্লাজেলা বলতে আমি বোঝাচ্ছি যে এই যে তুমি যৌনক্রমটা দেখতে পাচ্ছ, বা এই যে তুমি সুতার মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিলি। আর এই যে একটা লেজের মতো অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফ্লাজেলা। তারপরে হচ্ছে তোমার এই যে দানাদার কিছু পদার্থ থাকবে, যেটা হচ্ছে রাইবোজোম। আর এই যে গোলাকার একটা বস্তু দেখা যাবে, তার নাম হচ্ছে প্লাজমিড। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র। খন্টস্থ মন্টস্থ করে ফেলবা। ঠিক আছে, ব্যাকটেরিয়ার চিত্রটা অনেক সহজ, মানে একটা ইঁদুরের মতো এখান দিয়ে চলে যাবে, জাস্ট এখান দিয়ে দিবা, এখান দিয়ে দিবা, এটা গোল, আর এখানে কিছু ফোঁটা। ওকে, আচ্ছা এবার চলে যায় আমাদের ব্যাকটেরিয়ার ব্যবহার। ব্যাকটেরিয়া দুইটা ব্যবহার করবো, একটা হচ্ছে কৃষিতে ব্যাকটেরিয়া ব্যবহার, শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যবহার। কৃষিতে ব্যাকটেরিয়া ব্যবহার আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করে, নাইট্রোজেন সংবন্ধন করে রাইজোবিয়ামের সাহায্যিতায়। যেমন ধরো নাইট্রোজেন থেকে আমাদের অ্যামোনিয়া হচ্ছে, তখন আমাদের মাটিতে ফসলটা ভালো হচ্ছে। আর নাইট্রিফিকেশন কীভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে নাইট্রোকক্কাস থেকে নাইট্রোব্যাক্টর হচ্ছে। প্রথমে অ্যামোনিয়া ছিল, তারপরে NH2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড হইলো। ঠিক আছে, পতঙ্গনাশক বেসিলিয়াস থ্রুয়েনজেনেসিস। কিছু কিছু তোমার ব্যাকটেরিয়া আছে যার ফলে তোমার হচ্ছে মানে ওই ব্যাকটেরিয়াটা যদি তোমার কোনো একটা উদ্ভিদের মধ্যে থাকে, তাহলে পতঙ্গটা সেই উদ্ভিদটা যদি ভক্ষণ করে তাহলে মরে যাবে। তেমন একটা উদ্ভিদ আছে বিটি বেগুন। তো বিটি বেগুন সেজন্য কোনো উদ্ভিদ যদি খায় তাহলে সেই উদ্ভিদগুলো মরে যাবে। তাহলে কি হলো, বিটি বেগুনটা খুব ভালো মতন তোমার একটা ফসল হইতে পারলো না। তো এই বিটি বেগুনের বৈজ্ঞানিক নামটা অবশ্যই পড়বা, বেসিলিয়াস থ্রুয়েনজেনেসিস। আর হচ্ছে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে তোমার মানে বিটি বেগুন, তার মানে কি অনেক ভালো গ্রোথ হবে, কোনো পতঙ্গ নাশক করতে পারবে না তাকে, এবং সে উল্টা আরও হচ্ছে তার ব্যাকটেরিয়ার দ্বারা তাদেরকে নাশ করে দিবে। ঠিক আছে, শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রভাব, যেমন হচ্ছে চা কফি প্রক্রিয়াজাত। যেমন ধরো কোনো একটা চা কফিকে যদি তুমি অনেক দিন একটু পচানো টাইপের করে, মানে একটা পচন, মানে রেখে দিলে পচন হয়ে যায় না, ফার্মেন্টেশন বলে যেটাকে। তো অমন করলে কি হয়, তোমার চা কফি তখন একটু চড়া মূল্যে বিক্রি করা যায়। ঠিক আছে, তো শিল্পক্ষেত্রে এটা ব্যাকটেরিয়া ব্যবহার। তারপরে দুগ্ধ শিল্পে ব্যবহার করে, পাট শিল্পে দেখো পাট অনেক সময় আমরা কি করে দেখবা, পাটের আঁশ দেখবা, মানে এই যে সোনালী পাটের আঁশ কীভাবে বানায়, প্রথমে একটা পুকুরের মধ্যে অনেকদিন পচায় জিনিসটাকে, তাই না? তো সেভাবে করে ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদেরকে হচ্ছে তোমার পাটটা পচানো হয়। আর দুগ্ধ শিল্পে কেমন, দুগ্ধ শিল্পে যেমন ধরো আমরা দুধের তৈরি যে জিনিসগুলো খাই সাধারণত, কিছু মিষ্টি আছে, তারপরে দই আছে, এদের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাকটেরিয়া আছে, তাই না? তো এই দুগ্ধশিল্পে সেজন্য এটা ব্যবহার করা হয়। চামড়া শিল্পে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ভিনেগার তৈরিতে অ্যাসিটোব্যাক্টর যেটা আছে, সেটা ব্যাকটেরিয়ার একটা ব্যবহার। তো ব্যবহারগুলো পড়ে নেবে, আমি সাইডে ইংলিশ নামগুলো লিখে দিই, তোমাদের মানে মনে রাখতে কষ্ট হবে সেই জন্য। তো এটা গেল ব্যাকটেরিয়া আর ভাইরাস। এবার আসো তোমাকে আমি ম্যালেরিয়া সম্পর্কে কিছু কথা বলে দিই।
খুব ফাস্ট যাচ্ছি কারণ তোমাদের যেহেতু কালকে এক্সাম, তো একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী আমরা সবসময় জানতাম যে আমাদের বৈজ্ঞানিক নাম লিখতে হয় দুইভাবে। ম্যালেরিয়ার যে মশকি আছে, তার মশকিটা হচ্ছে তোমার 4 ধরনের মশকি। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ফেলসিফারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে? তো প্লাজমোডিয়াম প্লাস এই যে জেনেস আছে আর স্পেসিয়াস আছে হচ্ছে তোমার 4টা। আমরা জানি বৈজ্ঞানিক নাম লিখতে 2টা অংশ লাগে। একটা হচ্ছে তোমার গণ আর একটা হচ্ছে প্রজাতি। গণ মানে হচ্ছে আমাদের কি জেনাস, আর স্পেসিয়াস মানে হচ্ছে আমাদের প্রজাতি। ঠিক আছে? এটা হচ্ছে প্লাজমোডিয়াম আর স্পেসিয়াস মানে হচ্ছে প্রজাতি বা এখন দেখো স্পেসিয়াস বা প্রজাতি হচ্ছে আমাদের 4টা। ভিভেক্স, ওভেলি, ফেলসিফারাম আর হচ্ছে ম্যালেরিয়া। এই 4টা অবশ্যই পড়বা। প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ফেলসিফারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এবার দেখো প্লাজমোডিয়াম ফেলসিফারাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই মশকিগুলোর মাধ্যমে, এগুলো হচ্ছে মশকির বৈজ্ঞানিক নাম। এগুলোর মাধ্যমে আমাদের কী মানে এটা হচ্ছে পরজীবীর নাম। ঠিক আছে? মানে পরজীবী কথাটা বলতেই সাধারণত কী বোঝাচ্ছে, মানে আমার উপর যে ভর করতে পারবে এই মশাটা। ঠিক আছে? যে মশার মাধ্যমে তো আমার ম্যালেরিয়া হচ্ছে। তো ওই মশাটা যখন আমার উপর পড়ছে তখন মানে কি আমি একটা পরজীবী হয়ে গেলাম, মানে সে একটা মশাটা একটা পরজীবী হয়ে গেল না? তো ওই মশার বৈজ্ঞানিক নাম এবং তাদের ফলে যে রোগের নাম হয়, দেখো প্রথমে প্লাজমোডিয়াম ফেলসিফারামের মাধ্যমে রোগের নাম হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা সেরেব্রাল ম্যালেরিয়া বলা হয়। প্লাজমোডিয়াম ওভেলিকে বলা হয় হচ্ছে আমাদের মৃদু বা টার্শিয়ান ম্যালেরিয়া। ঠিক আছে? আর ভিভ্যাক্স মানে বা ভাইভ্যাক্সও অনেকে বলে। ভাইভ্যাক্স মানে বা ভিভ্যাক্স মানে হচ্ছে আমাদের বতে ভিভ্যাক্স, বতে হচ্ছে বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া মানে হচ্ছে আমাদের কোয়ার্টার ম্যালেরিয়া। এই কয়টা জিনিস পড়বো। এবং দেখো জ্বরের প্রকৃতি কয় ঘন্টা অন্তর অন্তর এটা পড়া লাগবে না, দিনটা জাস্ট পড়ো। এটা 18 থেকে 15 দিন, 11 থেকে 16, 12 থেকে 20, 18 থেকে 40। এটা একবার পড়ে নেবে। 8, 15, দেখো 8-এর পরে এখানে আসছে 11, 11 পর 12, 12 পর 18, এখানে 15 পর 16, 16 পর 20, মানে হচ্ছে 20-এর পর 40, আস্তে আস্তে বাড়তিছে। এভাবে করে একটু পড়ে নিবা। ওকে? তো কয় ধরনের প্রজাতি পাওয়া যায়? 60 ধরনের প্রজাতি পাওয়া যায়। মানে প্লাজমোডিয়ামের গণভুক্ত 60 ধরনের। এই যে এরকম গণভুক্ত আমরা হচ্ছে প্লাজমোডিয়ামের গণভুক্ত আমরা 60টি প্রজাতি দ্বারা মানুষের মেরুদণ্ডে ম্যালেরিয়া রোগ হতে পারে। তার মধ্যে মেইন হয় 4টা। 4টার মধ্যে কি আছে? প্লাজমোডিয়াম ফেলসিফারাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ওকে? এবার আসো ম্যালেরিয়ার জীবনচক্র। ম্যালেরিয়া কয়ভাবে আমাদের দেহে ছড়াতে পারে? একটা হচ্ছে মানব দেহে। ম্যালেরিয়া মানুষের দেহে করে অযৌন জনন, আর ম্যালেরিয়া নিজের দেহে করে, বা নিজের দেহ বলতে বোঝাচ্ছে মশকির দেহে করে। মশাটা মশকির দেহেও যায় মাঝে মাঝে, আবার মানব দেহ আসে। মশকির দেহে গেলে সেটাকে বলে যৌন জনন, আর আমাদের দেহে গেলে সেটাকে বলা হয় কি অযৌন জনন। তো মানব দেহে হয়েছে 2 ধরনের, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আর মশকির দেহে হয় গ্যামেটোগনি কূপের ভেতরে, আর স্পেরোগনি হয় কূপের বহিঃপ্রাচীরে। এটা কিন্তু এমসিকিউ আসে। গ্যামেটোগনি কোথায় হয়? কূপের ভিতরে। গ্যামেট তৈরি হয় কিসে? কূপের ভিতরে তৈরি হয়। আর স্পোরোগনি তৈরি হয় কূপের বহিঃপ্রাচীরে। ঠিক আছে? তো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি মানে হচ্ছে যখন আমাদের মশাটার মানে ম্যালেরিয়া যখন আমাদের অ্যারিথ্রোসাইটিক মানে কি লাল রক্তকণিকা, তো লোহিত রক্তকণিকা মানে যখন যুক্ত হয় তখন আমি তাকে বলবো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আর যখন ম্যালেরিয়াটা যখন আমাদের হচ্ছে হেপাটিকে মানে আমাদের যকৃতে যখন আক্রান্ত হয় তখন আমি তাকে বলবো হেপাটিক সাইজোগনি। তো হেপাটিক সাইজোগনি 2 ধরনের, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। বাট এরিথ্রোসাইটিক সাইজোগনিটা বেশি ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের একটু এরিথ্রোসাইটিক সাইজোগনিটা দেখাই দিই। ঠিক আছে? ওকে, তো আমি এটাই দেখাবো। আর হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো একটু পড়ে নেবে, ওটা আমি পড়াচ্ছি। তার আগে এটা একটু দেখে নাও যে হচ্ছে তোমার নিষেকের পূর্বে নিষেকের পরে এই ডিজিটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যে 50 থেকে 500টা হচ্ছে তোমার ইউসিস্ট থাকে। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কিছু কিছু সংখ্যা আছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো 3026 স্পরোজয়েট থাকতে পারে, 10% লালারসের সাথে মিশে যায়, 2 মাস অবস্থান করে। ঠিক আছে? মানে এই যে আমি তোমাদেরকে পড়াইলাম যে মশকের যৌনজননটা গ্যামেটোগনি স্পোরোগনি, একটু বই দেখে হালকা পাতলা দেখে নিবা ডিজিটগুলো। ঠিক আছে? ইউইস্ট আর হচ্ছে স্পোরোজয়েট, এই 2টা বৈশিষ্ট্য একটু একটু হালকা হালকা দেখে নিবা। তারপর হচ্ছে ইউকিনাইট বৈশিষ্ট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যগুলো আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এই যে ইউকিনেট গঠন, তারপরে হচ্ছে ইউসিস্ট তৈরি করে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো মতন পড়ে নিও। এবার দেখো তাহলে আমি হচ্ছে হেপাটিক মানবদেহে যখন আমাদের অযৌন জনন ঘটায় হেপাটিক সাইজোগনিতে, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে, তোমাদেরকে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিটা একটু দেখাই দেয়। হেপাটিক সাইজোগনিটা হালকা পাতলা দেখবা, বাট এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তো দেখো ম্যালেরিয়ার জীবনচক্র যখন মানুষের দেহে যখন আসে, যখন অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি হয়, ঠিক আছে, তখন আমাদের অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি যখন আমাদের হয়,
হ্যাঁ, ম্যালেরিয়ার মাধ্যমে মানে মানবদেহে, তখন আমাদের যে প্রক্রিয়াটা সেই চিত্রটা একটু মনে রাখবা। দেখো, প্রথমে যেটা হয়, প্রথম ধাপটা হচ্ছে ট্রফোজয়েড। এটা আমি তোমাকে একটা গল্পের মাধ্যমে মনে করাই, ঠিক আছে? মনে করো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, সে একটা মেয়েকে প্রসেসিং মানে একটা মেয়েকে তোমার হচ্ছে কি বলে এটাকে, প্রপোজালের মাধ্যমে একটা ম্যারেজ প্রপোজাল দিবে, ঠিক আছে? তো এই চক্রটার মাধ্যমে এভাবে করে তুমি মনে রাখতে পারো। দেখো, প্রথমে হচ্ছে মনে করো ছেলেটা হচ্ছে একটা ট্রফি জিতলো, ট্রোফোজয়েট মানে ট্রফি জয় করলো, ঠিক আছে? মানে ট্রোফোজয়েট মানে হচ্ছে, যখন ট্রোফোজয়েট ধাপটা হচ্ছে কি, মানে মনে রাখবা যে একটা মেয়ে মনে করো যে একটা ছেলে, মানে একটা মেয়ে মনে করো যে একটা ট্রফি জিতলো, সরি, একটা ছেলে একটা ট্রফি জিতলো। প্রথম ধাপটা কি হলো? প্রথম ধাপটা হচ্ছে ট্রফোজয়েড, ঠিক আছে? মানে মশার কামড়টা আমাদের লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে প্রবেশ করলো। দ্বিতীয় ধাপটা হচ্ছে একটা ছেলে ট্রফি জিতে, সে ভাবলো এখন সে যেহেতু ট্রফি জিতে গেছে, তার মানে সে এখন তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে পারবে। তো সে তখন চলে গেল কি একটা রিং নিয়ে, সিগনেট রিং। এই পয়েন্টটার নাম সিগনেট রিং কেন হয়েছে? কারণ এই দশাটা হচ্ছে রিংয়ের মতো দেখতে। দেখো, একটা রিং আঁকছি না, এই রিংয়ের মতো দেখতে এই দশাটা, সেই জন্য এই দশাটাকে বলা হয় হচ্ছে সিগনেট রিং, ঠিক আছে? বই দেখে আরও সুন্দরভাবে তোমরা আঁকতে পারবা। তো এটা দশাটাকে বলা হয় হচ্ছে সিগনেট রিং। তো ট্রফি জয় করে একটা সিগনেট রিং নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এখানে কি হয়েছে দেখো, অ্যামিবয়েড ট্রফোজয়েড বা হচ্ছে হিমোজয়েন বজ্র বা সারফাস দানা। তো এই ধাপটায় কী হয়েছে দেখো, এই ধাপটাকে বলা হয় হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এখন ওই মেয়েটার কাছে যখন রিং নিয়ে গেছে, ওই মেয়েটার হচ্ছে সেই রিংটা তোমার হচ্ছে পছন্দ হয় নাই, ঠিক আছে? মানে এই রিংটা পছন্দ, মানে মেয়েটার অতটা পছন্দ হয় না। তো কী করলো, মানে আমি যে ট্রফিটা জয় করছিলাম, সেই ট্রফিটা মনে করো আমি সাইজন্টের কাছে বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থায়, মানে ধরো অনেক মানে সাইজন্ট মানে হচ্ছে বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থা, ঠিক আছে? তো আমি যে ট্রফিটা জয় করছিলাম, সেই ট্রফিটা আমি হচ্ছে এই সাইজন্টের কাছে, মানে মনে করো সাইজন্ট নামের একটা মেয়ে, এই মেয়েটার কাছে আমি নিয়ে গেলাম। সাথে আমি কী নিলাম, একটা মানে এই মেয়েটার কাছে আমি অ্যামিবয়েড ট্রফোজয়েড, মানে আমি যে ট্রফিটা জয় করছি সেটা নিয়ে যাওয়ার পরে আমি আবার হচ্ছে এই মেয়েটাকে আরেকটা ফুলও দিছি, রোজেট একটা ফুলও দিলাম। তারপরে মেয়েটা কী হয়েছে, বিয়ের প্রপোজালের জন্য মানে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। তো প্রথমে কী হলো দেখো, তারপরে এখানে আমরা কি দেখলাম, অ্যামিবয়েড ট্রফোজয়েড মানে আমার ট্রফিটা তারপরে তার কাছে যখন নিয়ে গেলাম, তখন তার মধ্যে হচ্ছে আমি হিমোজয়েনের বজ্র, এবং তার মধ্যে কি থাকে দেখো, এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েডের নামটা কেন হয়েছে, এটা হচ্ছে দেখতে অনেকটা অ্যামিবার মতো, ঠিক আছে? এই অ্যামিবার ভিতরে যেই বজ্রটা থাকে তাকে বলা হয় হিমোজয়েনের বজ্র, আর বাইরে যেটা থাকে তাকে বলা হয় সারফনাস দানা। তো এটা কিন্তু অনেক সময় আসে যে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কোন ধাপে সারফনাস দানা দেখা যায়? উত্তর কী হবে? অ্যামিবয়েড ট্রফোজয়েডে সারফনাস দানা মিলে। তারপরে যে সাইজন্ট নামের মেয়েটার কাছে মানে এই যে আমি যে ট্রফিটা পাইছি ট্রফোজয়েড, সেটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আবার মেয়েটার কাছে, আবার ওখান থেকে মেয়েটারে এটা দিয়ে আবার হচ্ছে মেয়েটাকে একটা কী দিল, রোজ দিল। তো মেয়েরা তো ফুল পাইলে সবাই খুশি হয়, ট্রফি পাইলেই শুধু খুশি হয়েছে এমন না, সাথে সাথে ফুল পাইছে, মেয়েটা একদম রাজি হয়ে গেছে, ম্যারিডের জন্য রাজি হয়ে গেছে। লাস্টের ধাপ কি, ম্যারোজয়েড, জ্বর হয়ে যাবে, ঠিক আছে? যেটা একটা গ্যামিটোসাইড। ওকে, তো এটার ধাপ রোজেট কেন? এটা দেখতে হচ্ছে একটা মানে রোজের মতো, ফুলের মতো দেখো, সেজন্য এটার ধাপ হচ্ছে রোজেট। আর সাইজন্ট মানে হচ্ছে বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থা, ঠিক আছে? এটাতেও হচ্ছে অনেক নিউক্লিয়াসযুক্ত অবস্থা থাকে, যার নাম হচ্ছে সাইজন। তো প্রথম ধাপের নাম কি, ট্রফোজয়েড। পরের ধাপের নাম সিগনেট রিং। তারপরে ধাপের নাম অ্যামিবয়েড ট্রফোজয়েড। তারপরে ধাপের নাম হচ্ছে আমাদের কি, সাইজন। তারপরে ধাপের নাম হচ্ছে রোজেট। তারপরে ধাপের নাম হচ্ছে আমাদের কি, মেরোজয়েড, ঠিক আছে? তো প্রথমে কি বললাম, প্রথমে ট্রফি জয় করছে, তারপরে রিং নিয়ে গেছে, তারপরে হচ্ছে রাজি হয় নাই। তারপরে প্রথমে ট্রফি জয় করে সে একটা রিং নিয়ে মেয়েটার কাছে গেছে, বাট মেয়েটা ধরো রাজি হয় না। তো ও যেই ট্রফিটা পাইছিল সেটা নিয়ে আবার মেয়েটার কাছে গেছে, সাইজন্ট নামের একটা মেয়ের কাছে গেছে। ও তারপরেও ওইটা মানে আমি যে ট্রফিটা পাইছি সেটা ওর কাছে দিয়ে আবার একটা রোজ আনতে গেছে। যখন রোজটা দিচ্ছে তখন মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, মেরোজয়, ঠিক আছে? এভাবে করে ম্যালেরিয়ার জীবনচক্রটা মনে রাখবা এরিথ্রোসাইটিক সাইজোগনির মাধ্যমে। তো অবশ্যই তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমাদের অনেক 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 বেশি শুভকামনা। সবাই ভালো মতো পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।